একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসা শিক্ষা এবং মানবিক শিক্ষা শিক্ষার্থীদের ভূগোলের 13 নম্বর লেকচারে স্বাগতম। কেমন আছো তোমরা? আজ আমরা আমাদের 13 নম্বর লেকচারে চলে এসেছি। ইতিপূর্বে যে লেকচারগুলো দেওয়া হয়েছে অনলাইনে নিশ্চয়ই তোমরা অবগত আছো এবং তোমরা অবশ্যই লেকচারগুলো ফলো করছো। বই ইতিমধ্যে আশা করি সবাই বইয়ের রেফারেন্সও পেয়ে গেছো, দিয়ে দিয়েছিলাম ক্লাসে, এবং তোমরা বই কিনেও ফেলেছো। তো যদি যারা বই কিনে ফেলেছো তাদের জন্য খুব সহজ হবে এখন যদি লেকচারটা ফলো করো, যে জিনিসগুলি পড়ানো হচ্ছে সেই জিনিসগুলো বই দেখে দেখে। আর যারা কিনোনি অবশ্যই তাড়াতাড়ি কিনে ফেলবে, ঠিক আছে? আজকে আমরা পড়ব বিচূর্ণী ভবন ও নগ্নী ভবন। হ্যাঁ, আমাদের 3য় নম্বর অধ্যায়ের বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবন। বিচূর্ণী ভবন ইংরেজিতে বলা হয় ওয়েদারিং এবং ডেনুডেশন, ঠিক আছে? আজ আমরা বিচূর্ণী ভবন কাকে বলে, বিচূর্ণী ভবনের শ্রেণী বিভাগটা পড়ব, ঠিক আছে? আর নগ্নী ভবন কাকে বলে সেটা পড়ব। আচ্ছা, চলে আসি বিচূর্ণী ভবন কাকে বলে। দেখো, পৃথিবীতে অনেক ধরনের প্রাকৃতিক শক্তি কাজ করছে। প্রাকৃতিক শক্তি বলতে বায়ুপ্রবাহ, নদীর বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত, তারপরে হচ্ছে নদীর পানি প্রবাহ, সমুদ্র স্রোত, তারপরে সূর্যের অতিরিক্ত তাপমাত্রা, সব কিছুই হচ্ছে এক একটা প্রাকৃতিক শক্তি। এছাড়া কিছু মানুষের ফলে, কিছু উদ্ভিদের ফলে, কিছু পশু পাখির ফলে, মানে প্রাণী জগতের ফলে ভূপ্রকৃতি প্রতিনিয়তই কিন্তু একটু একটু করে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে? একটু একটু করে পরিবর্তিত হচ্ছে। এই যে পরিবর্তন হওয়াটা, এই পরিবর্তন হওয়াটাকে কিন্তু বিচূর্ণী ভবন বলে। আচ্ছা, কথাটা ক্লিয়ার হবে না এখনও, আমি আরেকটু ক্লিয়ার করে দেই। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে যে শিলাগুলো আছে, ভূপৃষ্ঠে যে শিলারাশি আছে, সেগুলো কি হচ্ছে বিভিন্ন কারণে এই শিলারাশিগুলো হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিভিন্ন কারণে চূর্ণ বিচূর্ণ, এই যে মাত্রই বললাম প্রাকৃতিক শক্তির কথাটা, তো এই প্রাকৃতিক শক্তি বলো কিংবা আমার দ্বারা কিংবা কোনো পশু পাখির দ্বারা কিংবা কোনো উদ্ভিদের দ্বারা কি হচ্ছে, প্রতিনিয়তই শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এবং কি হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হওয়ার সাথে সাথে সে তার মেইন যে শিলা, মূল যে শিলা, সেই শিলাখণ্ড থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই যে শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়া, চূর্ণ বিচূর্ণ হওয়ার শিলারাশির এই প্রক্রিয়াকে আমরা কি বলছি, বিচূর্ণী ভবন, ঠিক আছে? শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে আমরা বলছি বিচূর্ণী ভবন। দেখো, স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করেছি বিচূর্ণী ভবনের শ্রেণী বিভাগ, ঠিক আছে? বিচূর্ণী ভবনকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবন, 2 হচ্ছে রাসায়নিক বিচূর্ণী ভবন এবং 3 হচ্ছে জৈবিক বিচূর্ণী ভবন, ঠিক আছে? 3 হচ্ছে জৈবিক বিচূর্ণী ভবন। যান্ত্রিক বিচূর্ণী ভবন, রাসায়নিক এবং যান্ত্রিক বিচূর্ণী ভবনকে কিছু সাব ডিভিশনে ডিভাইড করা হয়। একটা হচ্ছে তোমার তারতম্যের কারণে যান্ত্রিক বিচূর্ণী ভবন, তুষারের দ্বারা বিচূর্ণী ভবন, বৃষ্টিপাতের প্রভাবের ফলে বিচূর্ণী ভবন, শিলার উপরের স্তরের চাপ হ্রাস হয় সেটার কারণে বিচূর্ণী ভবন, লবণ ক্যালাস গঠিত বিচূর্ণী ভবন, ঠিক আছে? রাসায়নিক বিচূর্ণী ভবনকে আবার কিছু সাব ডিভিশনে ডিভাইড করা হয়। একটা হচ্ছে হাইড্রেশন, একটা হচ্ছে অক্সিডেশন, একটা হচ্ছে কার্বনেশন এবং একটা হচ্ছে দ্রবণ বা ইংরেজিতে বলা হয় সলিউশন। জৈবিক বিচূর্ণী ভবন এইটা হচ্ছে কি প্রক্রিয়ায় হয়, উদ্ভিদের ফলে হয়, উদ্ভিদের কার্যের ফলে হয়, জীবজন্তুর কার্যের ফলে হয় এবং মানুষের কার্যের ফলে হয়। এখন আসি আমরা বিচূর্ণী ভবনের যে প্রথম যে ক্লাসিফিকেশনটা, যান্ত্রিক বিচূর্ণী ভবন, সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমেই কিন্তু বলেছি শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়া। শিলারাশি ভূপৃষ্ঠে আমরা প্রতিনিয়তই দেখো, কম বেশি আমরা সবাই কিন্তু দেখছি প্রতিনিয়তই সে আমাদের কি ভূমিরূপ পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলা প্রয়োজন, বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবন এই প্রক্রিয়া দুইটা কিন্তু ধীর গতির প্রক্রিয়া। আর ভূমিকম্প বলো, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বলো, এগুলো কিন্তু সাডেনলি হয়, হঠাৎ হয়, আকস্মিক পরিবর্তন। তখন কিন্তু ভূত্বকের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আকস্মিক পরিবর্তন, হঠাৎ করে হয়ে যায়। আর বিচূর্ণী ভবন, নগ্নী ভবন যেটাতে হয় সেটা হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তন হয় কিন্তু খুব ধীর গতিতে হয়, যার কারণে কি হয় আমরা অনেক সময় টের পাই না, বুঝি না।
একটু খেয়াল করলেই কিন্তু বোঝা যায়। যেমন বৃষ্টি হলে মাটি ক্ষয় হয়ে যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার নদীর পানি প্রবাহ হওয়ার ফলে কিংবা নদীর ঢেউয়ের কারণে, অনেক স্রোতের কারণে কি হচ্ছে, উপকূল ভাগ কিংবা নদীর পাড় ভেঙে যায়, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে নদীর পাড় ভেঙে যাওয়া কিংবা বৃষ্টিপাতের ফলে মাটি ক্ষয় হয়ে যে উপরের পলি স্তরটা কিংবা মাটির স্তরটা ক্ষয় হয়ে যায়, এগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে, যার কারণে এগুলো সচরাচর আমরা খেয়াল করি না। বা একটা ভূমিরূপ পরিবর্তন হতে, বিচূর্ণী ভবন কিংবা নগ্নি ভবনে একটা ভূমিরূপ পরিবর্তন হতে অনেক সময় লাগে। আচ্ছা, এখন আসি আমরা প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমার যান্ত্রিক বিচূর্ণী ভবন। এখন যান্ত্রিক বিচূর্ণী, দেখো যান্ত্রিক বিচূর্ণী ভবন নামেই কিন্তু বোঝা যাচ্ছে যন্ত্রের দ্বারা যেই বিচূর্ণী ভবন হয়, মানে যন্ত্র দিয়ে যেই বিচূর্ণী ভবন বা শিলারাশির চূর্ণ বিচূর্ণ হয়। এখন দেখো যন্ত্র দিয়ে আসলে বিচূর্ণী ভবনের প্রক্রিয়াটা কিভাবে, প্রাকৃতিক যন্ত্র, মাত্রই কিন্তু বলেছি প্রাকৃতিক শক্তিগুলোর কথা। প্রাকৃতিক যন্ত্র এখন কি? প্রাকৃতিক যন্ত্র হচ্ছে সূর্যের তাপ, ঠিক আছে। প্রাকৃতিক যন্ত্র হচ্ছে বৃষ্টিপাত, মানে বিধাতা কর্তৃক যেই যন্ত্র সৃষ্টি হওয়া। হ্যাঁ, যেমন সূর্যের অতিরিক্ত তাপমাত্রার ফলে কিংবা বৃষ্টিপাতের ফলে, আবার বলছি নদীর পানির প্রবাহের ফলে, সমুদ্র স্রোতের ফলে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আরও তারপরে মানে চাপ হ্রাসের কারণে, হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তির ফলে কি হয়, শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা যান্ত্রিক বিচূর্ণী ভবন বলছি। মানে প্রাকৃতিক যন্ত্রের সাহায্যে যখন বিচূর্ণী ভবন প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে, সেটাকে আমরা যান্ত্রিক বিচূর্ণী ভবন বলছি। এখন এই যান্ত্রিক বিচূর্ণী ভবনকে বিভিন্ন ভাগে, মানে বিভিন্নভাবে আমি ডিফাইন করতে পারি। প্রথমটা হচ্ছে আমার তাপমাত্রার তারতম্য। এখন তাপমাত্রার তারতম্যের কারণে কি হয় যে কখনো সূর্যের আলো, দেখো দিনের বেলায় একটা সময়ে, দিনের বেলায় সূর্য যখন ওঠে, ভোরবেলায় সূর্যের আলোর প্রখরতা কম থাকে, কিংবা দিন যত বাড়তে থাকে, দুপুর যত হতে থাকে, তখন সূর্য কিন্তু একদম মাথার উপরে লম্বালম্বি খাড়াভাবে কি করতে থাকে, আলো দিতে থাকে, তাপমাত্রা প্রদান করতে থাকে, তখন কিন্তু টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যায়। তারপরে আবার যখন বিকাল কিংবা সন্ধ্যার দিকে হয়, তখন টেম্পারেচারটা কমে যায়। এই যে টেম্পারেচার একটা দিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা অবধি কিংবা রাত অবধি টেম্পারেচার যে ভেরিয়েশন, হ্যাঁ, একটু কমে যাওয়া, একটু বেড়ে যাওয়া, হ্যাঁ, আবার কখনো কখনো দেখা যায় যে দুপুরবেলাও কিন্তু হয় না, কি বলে তোমার সূর্যের আলো সেভাবে হয় না, কারণ যদি মেঘ থাকে তাহলে সূর্যালোক সেভাবে পৌঁছায় না, সেভাবে তাপমাত্রা পৌঁছায় না। তো যার কারণে কি হয়, এই যে তাপমাত্রার ভেরিয়েশনটা, এই তাপমাত্রার তারতম্যের কারণেও কি হচ্ছে, আমার বিচূর্ণী ভবন হচ্ছে। আচ্ছা, এখন তারতম্যের কারণে, তাপমাত্রার তারতম্যের কারণে কি কি প্রবলেমগুলো হচ্ছে, কি কি বিচূর্ণী ভবন, যান্ত্রিক বিচূর্ণী ভবনগুলো হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করেছি ছবির মাধ্যমে। দেখো প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে বৃহৎ পাথর বিচ্ছিন্নকরণ। চিত্র নম্বর 1-এ দেখো বৃহৎ পাথর বিচ্ছিন্নকরণ চিত্র আঁকার চেষ্টা করেছি। সূর্যের আলো লম্বালম্বিভাবে ভূপৃষ্ঠে পড়ছে, ঠিক যেই জায়গায় যেই অংশটুকুগুলোতে পড়ছে, সেই অংশগুলো কি, শিলারাশিগুলো কি ফেটে ফেটে যাচ্ছে। ফেটে ফেটে যাওয়ার কারণে কি হচ্ছে, যে নিচের যে স্তরটা আছে, নিচের যে স্তরটা শিলারাশি, সেই স্তরটা কিন্তু সেভাবে সূর্যের আলোটা পাচ্ছে না। উপরের স্তরটা যেভাবে পাচ্ছে, সেভাবে নিচের স্তরটা পাচ্ছে না, যার কারণে এই অংশটুকু বেশি পরিমাণে কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। এবং যেভাবে উত্তপ্ত হচ্ছে, নিচেরটা সেভাবে উত্তপ্ত হচ্ছে না। এবং যখন সূর্যের আলোর প্রখরতা কমে যায় কিংবা তাপমাত্রা কমে যায়, তখন কি হচ্ছে, এই শিলা রাশিটা একবার এক্সপান্ড হচ্ছে, মানে সম্প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, আবার সম্প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, এভাবে এক্সপান্ড আর হতে হতে কি হচ্ছে, একটা সময় যে নিজস্ব যে বুনট, শিলার যে নিজস্ব বুনট, সেই বুনটটা কি হচ্ছে, নষ্ট হয়ে যায়, যার কারণে শিলা ঠাস ঠাস করে ফেটে যায়। সেই আওয়াজটা অবশ্য আমরা শুনতে পাই না। তো এই জিনিসটা, শিলা একটা টানের সৃষ্টি হয়, এই উপরিভাগের শিলার মধ্যে একটা টানের সৃষ্টি হয়, আর এই যে টানের সৃষ্টি হয়, টানের সৃষ্টি হওয়ার কারণে শিলারাশি কিন্তু ফেটে যায় বা চূর্ণ হয়ে যায়। এই প্রক্রিয়াটার মাধ্যমে কি হচ্ছে, বৃহৎ শিলাস্তর থেকে যেই অংশটা সূর্যের আলো পাচ্ছে, সেই অংশটা আলগা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বৃহৎ পাথর বিচ্ছিন্নকরণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে পয়েন্টটা, 2 নম্বর পয়েন্টটা দেখো, 2 নম্বর যেই চিত্রটা, সেটা হচ্ছে আমার গোলাকৃতি বিচূর্ণী ভবন। গোলাকৃতি বিচূর্ণী ভবন নামের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে গোল হবে।
এই বিচূর্ণী ভবনটার প্রক্রিয়াটা হবে ঠিকই, কিন্তু সেটা হবে গোলাকৃতির। দেখো সূর্যের আলো যেভাবে একটা শিলারাশির উপরে পড়ে, ঠিক পার্শ্ববর্তীতে একইভাবে সমপরিমাণ কিন্তু তাপমাত্রা গিয়ে পৌঁছায় না, ঠিক আছে, তার পাশে তাপমাত্রা গিয়ে সেভাবে পৌঁছায় না, কিংবা নিচের স্তরটা ঠান্ডা থাকে, যেমনটা এখানে বলেছিলাম যে নিচের স্তরটা ঠান্ডা থাকে, উপরের স্তরটা যেই জায়গাটা ডিরেক্টলি সানলাইট পাচ্ছে সেই জায়গাটা যেভাবে উত্তপ্ত হচ্ছে, আশেপাশ কিন্তু সেভাবে উত্তপ্ত হচ্ছে না। দ্যাটস ওয়াই কি হয়, একটা সময় এই শিলায় যে প্রথমেই বললাম টানের সৃষ্টি হয়, এই টানের সৃষ্টি হওয়ার কারণে শিলা একবার হচ্ছে সংকুচিত হচ্ছে, একবার সম্প্রসারিত হচ্ছে। এই সিস্টেমের কারণে শিলার যে নিজস্ব বুনটটা, সেই বুনটটা নষ্ট হয়ে যায়, শিলা রাশি আস্তে আস্তে ফেটে যায়, ফেটে গিয়ে কি হচ্ছে পেঁয়াজের খোসার মতন, অনেকটা সময় দেখা যায় পেঁয়াজের খোসার মতন আলগা আলগা হয়ে যায়। এই আলগা হয়ে যাওয়ার পরে একটা নতুন ভূমিরূপের সৃষ্টি হয়। এই ভূমিরূপটা হচ্ছে দেখতে অনেকটা গোলাকৃতির মনে হয়, যার কারণে এটা হচ্ছে গোলাকৃতি বিচূর্ণী ভবন। হ্যাঁ, তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার শিলাতে টানের সৃষ্টি তুষারের দ্বারা বিচূর্ণী ভবন, প্রথম। তারপর হচ্ছে বৃষ্টিপাতের প্রভাবের কারণে 4 নম্বর যে চিত্রটা দেখো, 4 নম্বর যে চিত্রটা সেটা হচ্ছে বৃষ্টিপাতের প্রভাবের কারণে আমি বলেছিলাম বিচূর্ণী ভবন হয়। এখন দেখো বৃষ্টিপাত দেখো, বৃষ্টি যখন পড়ে তখন কি হচ্ছে, বৃষ্টির পানিটা শোষণ করে মাটির নিচে, বৃষ্টির পানিটা পার্কুলেট করে, বৃষ্টির পানিটা যখন শোষিত হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, নিম্নে যে শিলারাশিগুলো, ঠিক কোমল শিলারাশি যেগুলো কোমল শিলারাশি, সেই কোমল শিলারাশির ভিতরে একটু একটু করে বৃষ্টির পানি হয়তো বা জমতে থাকে, জমে কি হয় ওই জায়গাটার ভিতরে ওই যেই শিলারাশিটা শুকনো অবস্থা ছিল, ড্রাই অবস্থা ছিল, সেটাকে আর্দ্র করে ফেলে। হ্যাঁ, আর্দ্র করে ফেলে। আবার মনে করো যখন বৃষ্টি হয় না, ঠিক এই জায়গাটায় কিন্তু ফাঁকা হয়ে যায়, আবার শুষ্ক হয়ে যায়, আবার বৃষ্টি হয়, আবার এখানে বৃষ্টিপাতের পানিটা জমে এটাকে আর্দ্র করে, মানে ভেজা করে ফেলে। তো এই যে শুষ্ক হয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া, আবার ওয়েট করা, মানে ভেজানো, এই প্রক্রিয়াটা চলমান থাকতে থাকতে কি হচ্ছে, শিলার মধ্যবর্তী স্তরে ফাটলের সৃষ্টি হয়, ঠিক আছে, ফেটে যায়। দেখো আমি চিত্রতে দেখানোর চেষ্টা করেছি, বৃষ্টিপাতের ফলে পানি চুয়ায়ে ফেটে যায়, যার কারণে কি হচ্ছে, এখানেও শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াটা কাজ করছে। এটাকেও বৃষ্টিপাতের প্রভাবের ফলে যান্ত্রিক বিচূর্ণী ভবন বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার তুষারের দ্বারা বিচূর্ণী ভবন। তুষারপাত দেখো, আমাদের দেশে তার তুষারপাত হয় না, যার কারণে আমাদের দেশে বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু যেসব দেশে তুষারপাত হয়, হ্যাঁ, স্নো পড়ে, সেসব দেশে দেখা যায় যে, মনে করো এই যে আমি চিত্রটা দেখাচ্ছি, একটু চিত্রটা দেখো, এখানে যখন তুষারপাত হয় তখন হচ্ছে কি হচ্ছে, কিংবা বৃষ্টিপাত হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে কি হয়, এই যে বৃষ্টিপাতের কোনো ফাটা অংশ, ভূপৃষ্ঠের কোনো ফাটা অংশে ওই বৃষ্টিপাতের পানিটা পৌঁছে এই জায়গাটায় জমে থাকলো, ঠিক আছে, পৌঁছে এই জায়গাটায় জমে থাকলো। তারপরে কি হচ্ছে, কালক্রমে যখন এই পানিটাই প্রচণ্ড রকমের ঠান্ডায় বরফে পরিণত হয়, তখন কি হচ্ছে, এই পানির যে অংশটা, সেই পানি থেকে বরফের যে প্রেশারটা, চাপটা, সেটা কিন্তু তুলনামূলক অনেক বেশি থাকে, যার কারণে ঠিক দেখো এই চিত্রটাই কিন্তু এই চিত্রটা যখন পানি ছিল তখন চেহারাটা ছিল এইরকম ভি আকৃতির, যখন পানিটা বরফে পরিণত হলো তখন তার মধ্যে বরফের মধ্যে চাপের প্রেশারটা বেড়ে যায়, চাপ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ভূপৃষ্ঠ কিন্তু ফেটে যায়, ঠিক আছে। যার কারণে আমি বলতে পারি যে তুষারপাতের ফলে কিংবা তুষারের ফলেও বিচূর্ণী ভবন প্রক্রিয়াটা সংঘটিত হয়, ঠিক আছে। তোমরা কম বেশি সবাই দেখতে খেয়াল করবে যে আমরা যখন ফ্রিজারে পানি রাখি, ডিপ ফ্রিজে, আমরা কিন্তু কখনোই কাচের গ্লাসে পানি রাখি না, আমরা বোতলে পানি রাখি, প্লাস্টিকের বোতলে পানি রাখি, হ্যাঁ, কিন্তু কাচের গ্লাসে পানি রাখি না। কেন জানো? কারণ হচ্ছে কাচের গ্লাসে পানি রাখলেই গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ একটিমাত্র কারণ, সেটা হচ্ছে পানি তুলনায় বরফের চাপের প্রেশারটা অনেক বেশি থাকে। পানির ভলিউমটা যেটা থাকে
বরফের ভলিউমটা বেড়ে যায় এবং সে প্রেশারাইজড করে, প্রেশারের ফলে হচ্ছে কাচের গ্লাসটা ডিপ ফ্রিজারে রাখলে সেটা ফেটে যায়, যার কারণে কেউই কিন্তু আমরা কাচের গ্লাসে কিংবা কাচের বোতলে বরফ রাখি না কিংবা ফ্রিজারে পানি রাখি না। ঠিক এই প্রক্রিয়াটাই এখানে কাজ করে। যখন পানি থাকে তখন ভূপৃষ্ঠে সেই পানিটা জমে এবং কালক্রমে এই পানিটা যখন ঠান্ডা বরফে পরিণত হয় তখন কিন্তু এইভাবে বিচূর্ণী ভবনের প্রক্রিয়াটা সৃষ্টি হয়। একই চেহারার পরিবর্তন, পানিতে একরকম ছিল, যখন সেটা বরফ হয় সেটা চাপ দেয় অনেক বেশি এবং সেটাতে ফেটে ফেটে যাওয়ার মাত্রাটা মানে বিচূর্ণী হওয়ার প্রক্রিয়াটা অনেক বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, এছাড়া আছে শিলার উপরের স্তরে যান্ত্রিক বিচূর্ণী ভবনের আরেকটা পয়েন্ট, শিলার উপরের স্তরের চাপ হ্রাস। কখনো কখনো কি হয়, এই যে বিচূর্ণী ভবনের ফলে কি হয়, বিভিন্ন কারণে যে বিচূর্ণী ভবনগুলো হচ্ছে, বিচূর্ণী ভবনের ফলে শিলার যে উপরের যে স্তরটা সেই স্তরটা আলগা হয়ে যায়, হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কারণে সেই যে তার কঠিন আবরণটা, সেই আবরণটার থেকে সে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, নিচের শিলাস্তর সেই স্তরের কিন্তু চাপটায় হ্রাস হয়ে যাচ্ছে, মানে চাপের যে প্রেশারটা সেই প্রেশারটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে কি হচ্ছে, তখন যেই অংশটা উন্মুক্ত অবস্থায় থাকছে সেই উন্মুক্ত অবস্থার শিলারাশিটা আবার ফেটে যাচ্ছে। এই যে ফেটে যাওয়াটা সাধারণত শিলার উপরের স্তরের যে চাপটা হ্রাস হয় সেটার কারণে হচ্ছে। হ্যাঁ, এই চাপ হ্রাসের কারণেও কিন্তু শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে যে পয়েন্ট আমার ছিল সেটা হচ্ছে লবণ ক্যালাস গঠিত বিচূর্ণী ভবন। দেখো, লবণ ক্যালাস গঠিত বিচূর্ণী ভবন কখনো কখনো শুকনো মরু বা নাতিশীতোষ্ণ অঞ্চলে মাটির মধ্যে যে লবণ থাকে সেই লবণটা কি হয়, কখনো কখনো ধৌত প্রক্রিয়া শিলাস্তরে, মানে কখনো কখনো মরু অঞ্চলে যখন বৃষ্টিপাত হয়, হ্যাঁ, কিছু কম সময়ের জন্যই হয় কিন্তু তারপরেও হয়, ওই যে বৃষ্টিপাতটা হলো, ওই বৃষ্টিপাতের কারণে মাটির মধ্যে যে অবস্থিত লবণটা আছে সেই লবণটা কি হয়, পানির সাথে মিশে দ্রবণীয় হয়ে কি হচ্ছে, মাটির শিলাস্তরে প্রবেশ করে এবং শিলাস্তরে যখন প্রবেশ করে, এই শিলাস্তরে প্রবেশ করার কারণে যখন আবার ড্রাই হয়ে যায়, সেই অংশটা যখন ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়, লবণটা যখন শুকিয়ে যায়, তখন হচ্ছে ক্যালাসিত লবণ যেই ঢুকলো মাটির অভ্যন্তরে কিংবা তোমার শিলার ভেতরে, সেই মাটি কিংবা সেই শিলার মধ্যে আরেক প্রকারের টানের, ওই ড্রাইনেসের কারণে, ওই ক্যালাসিত লবণের শুষ্কতার কারণে হচ্ছে আরেক প্রকার টানের সৃষ্টি হয় কিংবা চাপের সৃষ্টি হয়। এই টান এবং চাপের কারণেও মধ্যবর্তী যে শিলারাশিগুলো আছে সেই শিলারাশিগুলো হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এর ফলেও এগুলো হচ্ছে আমার যান্ত্রিক বিচূর্ণী ভবনের প্রক্রিয়া। ঠিক আছে, তাপমাত্রার কারণে হয়, তুষার দ্বারা হয়, বৃষ্টিপাতের পানির প্রভাবে হয়, শিলাস্তরের উপরের স্তরের যে চাপটা হ্রাস হয় সেটার কারণে হয় এবং লবণ যখন ক্যালাস গঠিত হয় তখনও বিচূর্ণী ভবন প্রক্রিয়াটা সংঘটিত হয়। এই গেল হচ্ছে আমার যান্ত্রিক বিচূর্ণী ভবন। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার রাসায়নিক বিচূর্ণী ভবন। দেখো, কথাতেই কিন্তু আমার পয়েন্টেই কিন্তু আমরা বুঝতে পারছি রাসায়নিক বিক্রিয়া হবে, যেই জায়গাটায় রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হবে সেই জায়গাটায় কখনো কখনো বিচূর্ণী ভবন সংঘটিত হয়, সেটাকে আমরা রাসায়নিক বিচূর্ণী ভবন বলছি। এখন এই রাসায়নিক বিচূর্ণী ভবনকে কিন্তু কিছু সাব ডিভিশনে ডিভাইড করা হয়। একটা হচ্ছে হাইড্রেশন। এখন আসি, হাইড্রেশনটা কি? হাইড্রোজেন কখনো কখনো কি হচ্ছে, কখনো কখনো হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় খনিজের সাথে যখন বায়ুর মধ্যে যেই বায়ুস্থিত যে পানি যুক্ত হয়ে খনিজের যে পরিবর্তন ঘটে, দেখো একটু খেয়াল করো, আবার বলছি যে হাইড্রেশনটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায়, হ্যাঁ, খনিজের সাথে পানি যখন যুক্ত হবে, কোনো রাসায়নিক প্রক্রিয়ায় খনিজের সাথে পানি যুক্ত হয়ে খনিজ পদার্থের একটা পরিবর্তন সংঘটিত হয়, সেটাকে কিন্তু আমরা হাইড্রেশন বলছি। ঠিক আছে, রাসায়নিক প্রক্রিয়ায় যখন খনিজের সাথে পানি যুক্ত হবে তখন সেটাকে আমরা হাইড্রেশন বলছি। সেই সময়টাও কিন্তু হচ্ছে নতুন নতুন শিলার মধ্যে এক প্রকার পীড়নের সৃষ্টি হয়। হ্যাঁ, এই হাইড্রেশনের কারণে এক প্রকার পীড়নের সৃষ্টি হয় এবং এই পীড়নের ফলে কি হচ্ছে, নতুন ধরনের
আবার নতুন ধরনের আনহাইড্রেটেড খনিজ পদার্থ তৈরি হয়, যেমন জিপসাম। ঠিক আছে, হাইড্রেশনের ফলে জিপসাম তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে অক্সিডেশন, খনিজের সাথে যখন অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়। কোনো খনিজ পদার্থের সাথে যখন অক্সিজেন এবং পানি একসাথে যখন সংযুক্ত হবে তখন এই অক্সিডেশন প্রক্রিয়াটা দেখতে পাওয়া যায়। যেমন দেখো, তোমাদেরকে একটু সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। সেটা হচ্ছে অনেকেই আমরা কম বেশি মরচে ধরা দেখেছি, হ্যাঁ, মরিচা ধরা, কিংবা তোমরা দেখো যে লোহার কোনো কিছুর মধ্যে একটু হালকা হলদে হলদে ভাব চলে আসে। হ্যাঁ, কখনো কখনো অনেক সময় লোহাটা উন্মুক্ত অবস্থা পড়ে থাকলে সেই জায়গাটার ভিতরে পানি এবং বাতাসের মধ্যে যে বাতাসের স্থিত যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের সংস্পর্শে আসার ফলে কি হচ্ছে, ওই যে উন্মুক্ত যে লোহাখণ্ডটা, সেই লোহাখণ্ডটার মধ্যে একটা হলদে স্তরের একটা আবরণের সৃষ্টি হয়। হ্যাঁ, এই আবরণটা সৃষ্টি হতে হতে একটা সময় কি হচ্ছে, ওই আবরণটাই হচ্ছে ভঙ্গুর হয়ে যায়। কিছুদিন এরকম প্রক্রিয়া চলমান থাকলে ওই হলদে অংশটাই একটু উঁচু হয়ে আসে, ফাঁপা হয়ে আসে, এবং একটু খোঁচা দিলে কিংবা একটু ধাক্কা লাগলেই, একটু প্রেশার পড়লে কি হচ্ছে, ঝুরঝুর করে পড়ে যায়। ওইটাকে আমরা মরিচে পড়া বলি, হ্যাঁ, মরিচা ধরা বলি। এই যে অক্সিডেশন প্রক্রিয়াটাই কিন্তু আমার মরিচা ধরে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে আমার কার্বনেশন। হ্যাঁ, খনিজের সাথে যখন কার্বন ডাই অক্সাইড সংযোজিত হয়, কোনো খনিজ পদার্থের সাথে যখন কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংযোজন হয় সেটাকে আমি কার্বনেশন বলছি। ঠিক আছে, বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইড যখন পানি কিংবা খনিজের মাধ্যমে সংমিশ্রিত হয়ে হয় তখন হচ্ছে কার্বনেশনের তৈরি হয়। ঠিক আছে, কার্বনেশনের তৈরি হয়। আচ্ছা, যা হচ্ছে এই কার্বনেশনের সাথে কার্বন ডাই অক্সাইড যখন খনিজের সাথে মিশ্রিত হয় তখন কিন্তু তা মৃদু অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, মৃদু অ্যাসিডে পরিণত হয়। তারপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমার দ্রবণ, ইংরেজিতে বলা হয় সলিউশন। দেখো, দ্রবীভূত হয়ে যায় যেই জিনিসটা, সরাসরি কিন্তু কোনো জিনিসই দ্রবীভূত হয় না। হ্যাঁ, কোনো খনিজই কিন্তু সরাসরি দ্রবীভূত হয় না, কিন্তু সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে মানে এটা তো চলমান প্রক্রিয়া, তো এই চলমান প্রক্রিয়ায় এই খনিজ পদার্থটা যখন বারে বারে তোমার পানির সাথে কিংবা কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন এই প্রক্রিয়াগুলো চলমান হতে থাকে, হতে একটা সময়ে মাটির অভ্যন্তরে বলো কিংবা মাটির উপরিভাগে বলো, ভূপৃষ্ঠের উপরিভাগে বলো, কিছু তোমার ক্যালসিয়াম কার্বনেট জাতীয় জিনিস, হ্যাঁ, এই জিনিসে পরিণত হয়, কিংবা লবণে পরিণত হয়, লবণ কণায় পরিণত হয়। যার কারণে কি হচ্ছে, এই লবণ কণার মধ্যে আমরা জানি যে লবণ পানিতে গলে যায়। তারপরে চুন জাতীয় কার্বনেশন, যেটা বললাম যে ক্যালসিয়াম কার্বনেট, চুন, ঠিক আছে, সেটা কিন্তু কি হচ্ছে, সেটাও কিন্তু পানিতে গলে যায়। তো এই দ্রবণ জিনিসটা যেটা, সেটা হচ্ছে যদি কন্টিনিউয়াসলি আমার বৃষ্টিপাতের পানি কিংবা কোনো পানি ভূ অভ্যন্তরে চুয়াতে থাকে, কিংবা ইংলিশে বলা হয় চুয়ানোকে, ইংরেজিতে বলা হয় পার্কুলেট বা শোষণ করা বলা হয়। তো এই যে এই পার্কুলেশনের কারণে কি হয়, একটা সময় এসে ওই মানে ভূ অভ্যন্তরে স্থিত যে কার্বনেশন কিংবা ক্যালসিয়াম কার্বনেট সেটা গলে যায়, কিংবা লবণ যে খনিজ লবণ যে থাকে সেটা দ্রবীভূত হয়। সেই দ্রবীভূত হওয়ার কারণে কি হয়, ওই অংশটা, ভূ অভ্যন্তরের ওই অংশটা ফাঁকা হয়ে যায়। এটাকে আমরা কিন্তু দ্রবণ বলছি। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক বিচূর্ণীভবনের অন্যতম একটা পয়েন্ট। ঠিক আছে, তারপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমার জৈবিক বিচূর্ণীভবন। আমরা যান্ত্রিক বিচূর্ণীভবনটা কি সেটা জানতে পারলাম, রাসায়নিক বিচূর্ণীভবন কি সেটা জানতে পারলাম। এখন আসি জৈবিক বিচূর্ণীভবন। জৈবিক কথাটা বোঝো, জৈবিক মানে জীব প্রক্রিয়ার মাধ্যমে যেই বিচূর্ণীভবনগুলো সংঘটিত হচ্ছে। এখন দেখো, জীব প্রক্রিয়ার ভিতরে জীব পদার্থের মধ্যে কি কি আছে, জীবজন্তুর মধ্যে কি কি আছে, উদ্ভিদ আছে, জীবিত একটা জিনিস, জীবজন্তু আছে, যেই জীবজন্তুর কার্যের ফলে বিচূর্ণীভবন সংঘটিত হয়, এবং আমরা মানুষের কার্যের ফলে কি হচ্ছে, বিচূর্ণীভবন সংঘটিত হচ্ছে। এখন উদ্ভিদের কার্যের ফলে কিভাবে সংঘটিত হচ্ছে তোমরা কম বেশি দেখতে পাবে, যখন
কখনো কখনো একদম সহজ হিসাব বলি, মাটির অভ্যন্তরে যাওয়ার দরকার নাই, একদম সহজভাবে দেখলে দেখো কখনো কখনো দেখা যায় যে বাসার বেশ বাড়িঘর বেশ পুরনো হয়ে গেছে, সেই পুরনো বাড়িঘরের ভিতরে বট গাছ, হ্যাঁ দেয়ালের মধ্যে বট গাছ হচ্ছে, দেখো দেয়ালের মধ্যে বট গাছ উঠছে। দেখো এই যে বট গাছটা হচ্ছে, তো বট গাছের তো কিছু শিকড় আছে, গোড়া আছে, ঠিক আছে, সেই শিকড় এবং গোড়াগুলো কি করছে, ওই যে বাড়িটার মধ্যে কিংবা ওই পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে কি করছে, ওই শিকড়টা তার নিজস্ব স্পেসটাকে খুঁজে নিচ্ছে, যার কারণে কি হচ্ছে, সে অনবরত ওই অংশটাকে প্রেশারাইজড করছে, ভূমিরূপের কিংবা ভূত্বকের সেই দেয়ালের ওই স্পেসটাকে প্রেশারাইজড করছে এবং ফাটাই ফেলতেছে, ঠিক আছে, চূর্ণ বিচূর্ণ, শিলাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, পাথর খণ্ডটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। এটা কিন্তু আমরা চোখে দেখতে পাই, ঠিক আছে। আর ভূ অভ্যন্তরে গাছ লাগানোর ফলে গাছের যে শেকড় হয় সেটা কি হচ্ছে, নিজে বাড়ার কারণে, নিজের বৃদ্ধির কারণে উদ্ভিদ যত বৃদ্ধি পাবে তার শেকড়ও তত মাটির দিকে, মাটির অভ্যন্তরে শেকড়ও কি হচ্ছে, এক্সপান্ড করে। হ্যাঁ, এই এক্সপান্ডের কারণে কি হচ্ছে, সে কন্টিনিউয়াসলি তার যে গাছের যে গোড়া, সে গোড়াটা কি করছে, মাটির তলদেশকে একটু একটু করে ভেঙে ফেলছে, খেয়াল করো, একটু একটু করে ভেঙে ফেলছে, হ্যাঁ, ফাটাই ফেলতেছে, চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। এই যে চূর্ণ বিচূর্ণ প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমার উদ্ভিদের কার্যের ফলে, এটা হচ্ছে আমার জৈবিক বিচূর্ণী ভবনের একটা অন্যতম পয়েন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে জীবজন্তুর কার্য। দেখো জীবজন্তুর কার্য, এটাতেও আমি বলবো একদম চোখে দেখা যায় জিনিসটা। হ্যাঁ, কিছু কিছু জীবজন্তু আছে যে একদম ডিরেক্টলি হচ্ছে আমার বিচূর্ণী ভবনে সংগঠিত, মানে সরাসরি বিচূর্ণী ভবন, প্রত্যক্ষভাবে বিচূর্ণী ভবন সংগঠিত করছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কেঁচো, ঠিক আছে। এছাড়া আছে, তোমরা অনেকেই দেখে থাকবে যে চরে, বিভিন্ন চরাঞ্চলে কি হয়, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো হচ্ছে ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। তো ওই জায়গাটা কি হচ্ছে, তারা ওই জায়গাটা, যে জায়গাটার ভিতরে খুঁটি গেড়ে রেখে গরুটাকে কিংবা ছাগলটাকে বেঁধে রাখা হয়, ঠিক যতটুকু পর্যন্ত দড়ি থাকে, ঠিক ততটুকু পর্যন্ত সেই এরিয়াটাতেই সেই গরুটা কিংবা ছাগলটা হাঁটা চলাফেরা করে, এবং সেই অংশটুকুই হচ্ছে কি হচ্ছে, বারবার হচ্ছে তার সে পাড়া দেওয়ার কারণে কিংবা হেঁটে যাওয়ার কারণে কি হচ্ছে, ওই জায়গার যে শিলারাশিটা, উন্মুক্ত যে শিলারাশিটা, খালি যে শিলারাশিটা, সেই শিলারাশিটা, ভূপৃষ্ঠটা মানে ভেঙে ভেঙে যাচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে জীবজন্তুর কার্যের আরেকটা অন্যতম উদাহরণ। তারপরে হচ্ছে মানুষের কার্য। পৃথিবীতে যত ধরনের বিচূর্ণী ভবন উদ্ভিদের ফলে হয় কিংবা জীবজন্তুর কার্যের ফলে হয়, কিংবা হাইড্রেশন, অক্সিডেশন, কার্বনেশন হয়, তার মধ্যে এই জৈবিক বিচূর্ণী ভবনের লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে মানুষের কার্যের ফলে যে বিচূর্ণী ভবন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। দেখো, বাড়িঘর করার জন্য মাটি কাটতে হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ওই এলাকাটাকে, ওই যেই অংশটুকুতে ইন্ডাস্ট্রি করা হবে সেই এলাকাটার মাটি তুলে ফেলা হচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার নদীর গতি পরিবর্তনের জন্য এই যে আমাদের সেতু হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, আমাদের বঙ্গবন্ধু সেতু হলো, সেই যে সেতুগুলো তৈরি করার জন্য কি হচ্ছে, আমার কিন্তু নদীর মাটি উত্তোলন করার পরেই হচ্ছে ওই জায়গাটার ভিতরে কি হচ্ছে, উত্তোলন করার পরেই কিন্তু আমরা ওইখানে নতুন নতুন ভীম বসাতে পারছি, স্প্যান বসাতে পারছি, ঠিক আছে। তো এই মানুষের অ্যাক্টিভিটিসটা বিচূর্ণী ভবনে জৈবিক বিচূর্ণী ভবনে মানুষের অ্যাক্টিভিটিসটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা যখন হাঁটা চলাফেরা করি, আমরা যখন একটা জায়গায় বসে থাকি, আমি সব জায়গায় কিন্তু আমার ভূগোল দেখতে পাবো, ঠিক আছে। একটু যদি চোখ খোলা রাখো, তাহলে তুমি ঠিক উদ্ভিদের কার্য দেখতে পাবে, জীবজন্তুর কার্য দেখতে পারবে, মানুষের কার্য তো তুমি দেখতে পাচ্ছই। আচ্ছা, দ্রবণ দেখতে পাবে, কার্বনেশন, অক্সিডেশন, যেটা বললাম ওই যে মরিচা ধরার কথা, এতদিন হয়তোবা দেখে আসছো, আজকে বলার কারণে হয়তোবা তোমার কাছে কমন পড়ে যাবে যে হ্যাঁ, আমি তো দেখেছি, আমি তো বলেছি, আমি তো বুঝেছি, এই জিনিসটাই তো অক্সিডেশন, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে সচরাচর হয়েই যাচ্ছে, কিন্তু এত স্লথ প্রক্রিয়া, এত ধীর প্রক্রিয়া, যেগুলো হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তন করছে, কিন্তু প্রক্রিয়াটা ধীর হওয়ার কারণে
প্রক্রিয়াটা ধীর হওয়ার কারণে ভূমিরূপের পরিবর্তনটা আস্তে আস্তে হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে, ভূমিরূপের পরিবর্তন ঠিকই হচ্ছে কিন্তু সেটা খুবই আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমার বিচূর্ণী ভবন এবং বিচূর্ণী ভবনের কি বললাম শ্রেণী বিভাগ। এখন আসি নগ্নী ভবন। নগ্নী ভবনটা কি? দেখো, নগ্নী ভবন নগ্ন হয়ে যাওয়া। দেখো, নগ্ন হয়ে যায়, নগ্নী ভবন মানে হচ্ছে নগ্ন হয়ে যাওয়া। ইংরেজিতে বলা হয় ডেনুডেশন। কখনো কখনো কি হয়, এই যে বিচূর্ণী ভবনগুলো হচ্ছে, শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এই শিলারাশি যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এই চূর্ণ বিচূর্ণ হওয়া শিলারাশি কোনো না কোনো কারণে কি করছে, সেটা বায়ু প্রবাহ বলো, বৃষ্টিপাত বলো, কিংবা পানির প্রবাহ বলো, কি হচ্ছে, উপরের স্তরটা যেই অংশটুকু চূর্ণ বিচূর্ণ, শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়া যে অংশটুকু, সেই অংশটুকু কি হচ্ছে, তোমার ধুয়ে যাচ্ছে কিংবা সরে যাচ্ছে, বাতাসে সরে যাচ্ছে। তো সরে যাওয়ার কারণে কি হচ্ছে, নিচের যে শিলারাশিটা আছে, নিম্নের যে শিলারাশিটা আছে, সেই শিলারাশিটা কিন্তু শক্ত, ঠিক আছে, কঠিন অবস্থা আছে। সেই উপরের চূর্ণ বিচূর্ণ শিলারাশিটা হচ্ছে আলগা হয়ে গেল, আলাদা হয়ে গেল, এবং নিচের যে শিলারাশিটা আছে, সেই কঠিন শিলারাশিটা, সেই শিলারাশিটা কি হচ্ছে, আমার উন্মুক্ত হয়ে যাচ্ছে, নগ্ন হয়ে যাচ্ছে। এটাকে আমরা ডেনুডেশন বা নগ্নী ভবন বলছি, ঠিক আছে। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে নগ্নী ভবনটা কী এবং বিচূর্ণী ভবনটা কী। আরেকটা জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে, বিচূর্ণী ভবন হওয়া ছাড়া নগ্নী ভবন হবে না। হ্যাঁ, এবং নগ্নী ভবন হতে হলে আমার অপসারণ হতেই হবে, ঠিক আছে। বিচূর্ণী ভবন হলো কিন্তু ওখানে কি হচ্ছে, আমার শিলারাশি চূর্ণ বিচূর্ণ হলো ঠিকই, কিন্তু ওই জায়গাটায় কি কোনো পানি প্রবাহ হলো না, বৃষ্টিপাতের প্রবাহ হলো না, কিংবা বাতাস হলো না, তাহলে কিন্তু আমার নগ্নী ভবন হবে না। কারণ উপরের যে চূর্ণ বিচূর্ণ হওয়ার শিলারাশিটা, সেটা তো পড়েই আছে, ঠিক আছে। সেটা যদি অপসারিত না হয়, রিমুভ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার নগ্নী ভবন প্রসেসটা কিন্তু হবে না। তো যার কারণে আমার বিচূর্ণী ভবনের সাথে সাথে অপসারণ প্রক্রিয়া হবে এবং তারপরে হচ্ছে নগ্নী ভবন হবে। অপসারণ বা ক্ষয়ী ভবন, ঠিক আছে, অপসারণও বলতে পারো, অথবা ক্ষয়ী ভবন মানে ক্ষয় হয়ে যাওয়ার যে বিষয়টা, সেই জিনিসটাও বলতে পারো। অপসারণ, বিচূর্ণী ভবন হলো শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সেটা অপসারণ হলো, এবং নিচের যে শিলারাশিটা, কঠিন শিলারাশিটা, সেটা উন্মুক্ত হয়ে নগ্নী ভবন তৈরি হলো, ঠিক আছে। আমি নিশ্চয়ই আজকে বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবনটা খুব ক্লিয়ারলি কনসেপ্টটা দিতে পেরেছি। আশা করি তোমরা যদি বইটা ফলো করো, ইনশাল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া তোমরা আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে বইয়ের মধ্যে আছে যান্ত্রিক বিচূর্ণী ভবন এবং রাসায়নিক বিচূর্ণী ভবনের মধ্যে পার্থক্য, তারপরে বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবনের মধ্যে পার্থক্য, এগুলো একটু তোমরা পড়ে নিবে, ঠিক আছে। ওকে।